আসলে এই বিসিএস এর প্রিপারেশনটা মূলত যদি আমরা অনার্স ভর্তির পর থেকে অল্প অল্প করে যদি নিতে থাকি, তাহলে দেখা যাবে যে 4 বছর পরে যখন তার অনার্স শেষ হয়ে যাবে, ঠিক তখন তার একটা ভিত্তি তার গড়ে উঠবে। সেক্ষেত্রে সে সহজেই যখন সে কোনো একটা অ্যাপ্লিকেশন করবে বিসিএসে, তখন তার হওয়ার ক্ষেত্রে এটার পসিবিলিটি অনেক বেড়ে যায়। আর হঠাৎ করে যদি কেউ যদি আপনার কোনো প্রিপারেশন নেয়, সেই ক্ষেত্রে তার সময়টা একটু বেশি লাগে। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে, যারা বিসিএস এর প্রতি আসক্ত বলবো আমি, এবং যারা বিসিএস ক্যাডার হতে চায়, তাদের উচিত হবে শুরু থেকেই অল্প অল্প করে, বিশেষ করে ম্যাথ, ইংলিশ, বিজ্ঞান, এগুলো যাতে তার বেসিকটা যাতে খুব বেশি স্ট্রং করে ফেলা যায়, তাহলেই সে একমাত্র খুব দ্রুত বিসিএস ক্যাডারের দিকে মানে এগোতে পারবে। আমাকে একটা পার্সোনাল প্রশ্ন করবো। জি। আপনি রিটার্নের আগে কি দিদির সাথে আপনার বিয়েটা হয়ে গেছিল না রিটার্নের পরে হয়েছিল? আচ্ছা, আমার ওয়াইফের সাথে আমার পরিচয় হচ্ছে 2022 সালে। 2022 সালে, অর্থাৎ এটা 43তম প্রিলিটার পরপরই সম্ভবত হয়েছিল যতটুকু মনে পড়ে। আর রিটেনের আগে তার সাথে আমার পরিচয়, আর বিয়ে হয়েছে হচ্ছে রেজাল্টের 1 মাস আগে। তো দিদি কি আপনার এই বিসিএস ক্যাডার হওয়ার পেছনে ইন্সপাইরেশন হিসেবে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তার সাথে পরিচয় হওয়ার পর থেকেই সে চাচ্ছিল আমি যাতে বিসিএস ক্যাডার হই। হ্যাঁ, তো সে সবসময় আমাকে এই বিষয়ে অনেক অনুপ্রেরণা দিয়েছে। আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই ক্ষেত্রে। আর এখন আপনাকে আমি যদি প্রশ্ন করি যে আপনি তো বিয়ে করার পরবর্তীতে ক্যাডার হয়েছে, নতুন একজন শিক্ষার্থী যে প্রস্তুতি নিচ্ছে, তাকে আপনি বিয়ে করার জন্য সাজেস্ট করবেন আসলে? এইটা আসলে অনেক কমপ্লিকেটেড প্রশ্ন, আর সাজেশন দেওয়া যাবে না যদি এরকম হয় কারোর সাথে রিলেশন অনেক দিনে থাকে, অর্থাৎ বিয়ে করলে তাকে করতে হবে, যদি এরকম যদি কেউ যদি স্ট্যান্ড পয়েন্টে থাকে, সেক্ষেত্রে আমি মনে করি যে অবশ্যই বিয়ে করা যেতে পারে, যদি ওই মেয়েটা যদি স্বামীর পড়ালেখাটা যদি সে গুরুত্ব বুঝে সেই ক্ষেত্রে। ঠিক আছে, তখন সুন্দর উত্তর দিয়েছেন। এখন ঘটনা হচ্ছে বিসিএস ক্যাডার হওয়ার পরে আপনার অনুভূতিটা কেমন ছিল? আচ্ছা, বিসিএস ক্যাডার যখন আমি রেজাল্ট শিটটা দেখি প্রথম, তখন আমি তাকে ফোন দিয়েছিলাম সবার প্রথম। অনুভূতিটা আসলে বলে শেষ করা যাবে না, যেহেতু এটা আমার প্রথম বিসিএস ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছি। সেক্ষেত্রে আমি তাকে প্রথম জানিয়েছি, বাবা মাকে জানিয়েছি। মানে এক কথায় আমাদের মানে অন্যরকম একটা অনুভূতি, যেটা আসলে বলে শেষ করার মতো না। দিদি, ওনার ক্যাডার হওয়ার সংবাদটা শুনে আপনার কেমন অনুভূতি হয়েছিল? আসলে আমি যখন শুনেছিলাম, তখন আমি একদম আনন্দে একদম চোখে জল এসে পড়েছে, মানে এতটাই খুশি হয়েছিলাম। কারণ আমি তো ক্যাডার হওয়ার আগে তাকে বিয়ে করেছিলাম, তো অনেক আশেপাশে অনেক মানুষ আর কি অনেক ধরনের কথা বলেছিল, মানে চেয়েছিল যে একজন ক্যাডার আমার হাজবেন্ড হোক আশেপাশের মানুষজন। তো যখন ক্যাডার হয়েছিল, আমি এতটাই খুশি হয়েছিলাম যে চোখে জল এসে পড়েছে, কিছু বলার ছিল না। অনুভূতিটা এতটাই বেশি ছিল যে ডিপলি ছিল। আচ্ছা, আপনি কি বিয়ে করার আগে জানতেন যে আপনার হাজবেন্ড ক্যাডার হবে? আমি মানে তার বিষয়ে তো অনেক জানতাম যে সে অনেক ভালো স্টুডেন্ট, অনেক পড়াশোনা করতো, সে অনেক রাত জেগে পড়াশোনা করতো, মানে মাঝে মাঝে ফোন দিতাম, দেখতাম যে পড়তেছে। তো আমি বিশ্বাস করতাম যে সে আজ না হোক কাল হোক ক্যাডার হবে, সে আমি মানে মনে মনে বিশ্বাস করতাম। মানে এটা হচ্ছে, আমি মূলত সাব ইন্সপেক্টর পুলিশে কর্মরত আছি, তো সেই হিসেবে আমি শুরু থেকে আসলে ইচ্ছা ছিল যে বিসিএস এর দিকে যাব। এখন থেকে দোয়া করবেন, ভবিষ্যতে আরও বিসিএস দেওয়া আছে আমার, 44 লিখিত দেওয়া আছে। 41-এ একটা দিয়েছিলাম, নন ক্যাডার আসছিল এখানে, 43-এ ক্যাডার সুপারিশপ্রাপ্ত হলাম। 44-এ যদি একটু ভালো কিছু পাওয়া যায় আমি দিকে যাব। জব করে মানে আপনি তো তাও পুলিশের মতো একটা জায়গায় পুলিশে জব করে পড়াশোনাটা কিভাবে চালিয়েছেন আসলে? এইটা আসলে অনেক প্যাথেটিক ব্যাপার। এই পুলিশে চাকরি করে কোনো পড়াশোনা করাটা আসলে অনেক টাফ, অনেক অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। আমি 2020 থেকে 21 পর্যন্ত ট্রেনিং করেছি 1 বছর। এই 1 বছর ট্রেনিংয়ের মধ্যে আমি পড়াশোনা করেছি। আবার ওই ট্রেনিং থেকে এসে আমাদের অনেক ব্যাচমেট আছে, ওরা হচ্ছে কক্সবাজার গিয়েছে, সেন্ট মার্টিন গিয়েছে, ঘুরতে গিয়েছে। আমি কিন্তু গত কয়েক বছরে কোনো জায়গায় ঘুরতে যাইনি। সর্বশেষ বিয়ের পরে একমাত্র তাকে নিয়ে আমি হানিমুনে গিয়েছিলাম, এরপর পরই হচ্ছে রেজাল্ট আমি পেয়েছি। এটা তো বিয়ের আগে বিয়ের পরে তো ঘোরাফেরা হয় নাই, বিয়ের পরে ঘোরাফেরা হয়েছে, তো এখন একটু বেশি বেশি ঘুরবেন। তো আগে পুলিশ কর্মরত ছিল, এখন শিক্ষা ক্যাডারে, দোয়া করি যেন পরবর্তীতে আরো ভালো ক্যাডার সুপারিশপ্রাপ্ত হন। তো শেষ কথা হচ্ছে, একজন শিক্ষার্থীর কোন 3টা গুণ থাকা দরকার বলে মনে করেন আপনি ক্যাডার হওয়ার জন্য? হ্যাঁ, বিসিএস ক্যাডার হওয়ার জন্য যে 3টা গুণ দরকার, এর মধ্যে আমি সবার প্রথম বলবো ধৈর্য থাকতে হবে, এবং সেকেন্ড হচ্ছে তাকে মানে একটানা লেগে থাকতে হবে, মানে ছেড়ে দিলে হবে না, হাল ছেড়ে দিয়েছি আর পারবো না, এরকম করা যাবে না। আর সেকেন্ড হচ্ছে অনেক পরিশ্রমী হতে হবে।
থার্ড হচ্ছে তাকে পরিশ্রমী হতে হবে। এই তিনটা যদি গুণ থাকে তাহলে আশা করি যে এবং সে আজ না হোক কাল সে ক্যাডার নন ক্যাডার বা ভালো একটা পোস্টে সে যেতে পারবে। আপনার শেষ কথা হচ্ছে দিদি স্যার, আমি তো এখানে উপস্থিত, ইন্সপিরেশনে তিনি ছিল আপনার ক্যাডার হওয়াটাকে তিনি ছাড়া আর কাউকে উৎসর্গ করতে চান? অবশ্যই আমার বাবা মা। আমার বাবা জীবন অনেক কষ্ট করেছেন আমরা যাতে ভালো কিছু করতে পারি, আর উনি আমাকে পর্যাপ্ত স্বাধীনতা দিয়েছে আমার সেই ক্ষেত্রে আমার গন্তব্য চুজ করার ক্ষেত্রে। উনি চেয়েছিল যে আমি যাতে বিশেষ ক্যাডার হই। একটা স্বপ্ন আছে আরেকটা, সেটা যদি হইতো ভালো। আর একমাত্র আমি বলবো যে বাবা মা, এবং সবার পরে হচ্ছে 3 নাম্বার হচ্ছে আমার ওয়াইফ, যেহেতু তার সাথে পরিচয়ের পরে সত্যটা বলতে হবে। আমি হচ্ছে শুধু বলবো যে ওয়াইফ, সেটা বললে আসলে বাবা মার প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করা হবে। আমি বলবো বাবা মা, দেন আমার ওয়াইফ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য দিদি, আপনাকে ধন্যবাদ। আপনি কিছু বলতে চান? না, আমি বলতে চাই আমার হাজবেন্ড আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। অবশ্যই সবাই দোয়া করবে আপনাদের জন্য, আমরাও দোয়া করবো। দাদা ভালো থাকবেন। থ্যাংক ইউ।